কক্সবাজার বান্দরবানের ঢল ও পাহাড় ধসে ৬ জনের মৃত্যু, বিস্তীর্ণ এলাকা প্লাবিত, কয়েক লাখ মানুষ পানিবন্দী, সারা দেশের সঙ্গে সড়ক যোগাযোগ বন্ধ। চট্টগ্রামে পাহাড়ে ঝুঁকিপূর্ণ বসবাসকারীদের উচ্ছেদে স্থানীয় প্রশাসনের অভিযান, পুরো বর্ষা মৌসুমে কার্যক্রম অব্যাহত রাখার ঘোষণা। এবং ইয়াবা উদ্ধার ও পাচারকারীদের গ্রেফতারে ভূমিকা রাখায় নায়ক রাজ্জাককে অপহরণ করে বিজেপি, চালানো হয় হামলাও, চিকিৎসার জন্য আনা হচ্ছে পিলখানায়। বাংলা সময়ের সঙ্গে আছি আমি রঞ্জন শুভ্র এবং আমি আসাদ আজিম। টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে এবং বঙ্গোপসাগরের জোয়ারের পানিতে কক্সবাজারের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে, তলিয়ে গেছে ৮ উপজেলার বিভিন্ন নিম্নাঞ্চল। পানিবন্দী হয়ে পড়েছেন ২ লক্ষাধিক মানুষ। এরই মধ্যে প্লাবিত এলাকা থেকে পানিবন্দীদের স্থানীয় আশ্রয় কেন্দ্রে সরিয়ে নেওয়া হয়েছে। রাস্তায় পানি ওঠায় সারা দেশের সঙ্গে কক্সবাজারের সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। আমাদের কক্সবাজার প্রতিনিধি সুজাউদ্দিন রুবেলের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। কক্সবাজার জেলার ৮ উপজেলার চারদিকে শুধু পানি আর পানি, শতাধিক গ্রাম এখন পানির নিচে। এতে পানিবন্দী অবস্থায় দুর্ভোগে পড়েছেন ২ লক্ষাধিক মানুষ। বিশেষ করে রামু উপজেলায় প্লাবন ভয়াবহ আকার ধারণ করেছে। বেড়িবাঁধ ভেঙে জোয়ারের পানি প্রবেশ করেছে লোকালয়ে, ফলে ভিটে মাটি ছেড়ে অনেকেই ছুটছেন নিরাপদ আশ্রয়ের খোঁজে। শুধু বাড়িঘর নয়, কক্সবাজার উপজেলা পরিষদের রাস্তা পানির নিচে তলিয়ে যাওয়ায় চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক এবং মেরিন ড্রাইভ সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। আমার বাচ্চাকে হস্ত করে পাঠাই দিয়েছি, পিকআপের উপরে করে বৃষ্টিতে ভিজে ভিজে পাঠাই দিয়েছি। পানি নিয়ে কষ্ট পাচ্ছি, বাট আমরা খাওয়ার পানি পাচ্ছি না। মানে সজাগ না থাকলে রাত্রের মধ্যে অনেক লোকজন মারা যেত। মানুষ অর্ধাহারে অনাহারে কষ্ট পাচ্ছে, ঘরের চালা পর্যন্ত ডুবে গেছে, কিন্তু দায়িত্বশীল কেউ এখানে ভূমিকা রাখবে সেটা আমরা আশা করি, কিন্তু এখনো কাউকে দেখা যাচ্ছে না। এরই মধ্যে আশ্রয় কেন্দ্রগুলোতে দেখা দিয়েছে স্থান সংকট। আর রমজান মাস হওয়ায় পর্যাপ্ত খাবারের অভাবে রোজা রাখতে পারছেন না আশ্রয় কেন্দ্রের অনেক মানুষ। আমরা বাড়ি থেকে কিছু নিতে পারছি না, শুধু ভিজা খাবার নিয়ে এখানে চলাচ্ছে আশ্রয় কেন্দ্র। এখানে অনেক কেউ না খাইয়ে কষ্ট পাইতেছে এবং কি রোদেও কেউ রাখতে পারছে না। অনেক লোকজন এসেছে, যেখানে আশ্রয় কেন্দ্রে থাকার মতো ব্যবস্থা নেই, এমন লোকজন আসছে। এদিকে এখন পর্যন্ত সরকারি ত্রাণ সহায়তা না পাওয়ায় পানিবন্দী মানুষ মানবিক বিপর্যয়ের মুখে পড়েছে বলে জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধি। রামুর সকল শিক্ষা প্রতিষ্ঠান এবং বাড়িঘরে পানি, এটা বলা যায় 90% গড়িয়ে পানি। খুব মানবিক বিপর্যয় শুরু হয়ে গেছে রামুতে। ত্রাণ সামগ্রী সরকার থেকে পাই নাই, আমরা ব্যক্তিগতভাবে সহযোগিতা করছি, আর কিছু বিত্তবানরা আমাদের এগিয়ে আসতেছে। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে শুক্রবার সন্ধ্যা ৬টা পর্যন্ত ২১০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে কক্সবাজার আবহাওয়া অফিস। আর জেলার ৩টি প্রধান নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সময় সংবাদ, কক্সবাজার। কক্সবাজারে পাহাড়ি ঢল ও পাহাড় ধসে এক শিশুসহ ৪ জনের মৃত্যু হয়েছে। এসব ঘটনায় আহত হয়েছেন ৪ জন। এছাড়া সেন্ট মার্টিনে ঝড়ো হওয়ায় গাছের নিচে চাপা পড়ে ২ জনের মৃত্যু হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে শহরের ঘোনার পাড়া এলাকায় পাদদেশে থাকা একটি ঘরের ওপর পাহাড় ধসে পড়ে। এতে ওই ঘরে থাকা একই পরিবারের ৫ জন মাটির নিচে চাপা পড়ে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থল থেকে ৪ জনকে জীবিত উদ্ধার করে ফায়ার সার্ভিস। তবে ১ ঘন্টা চেষ্টার পর আফসান নামে ৩ বছরের এক শিশুকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। পরে আহতদেরকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়। এদিকে সকালে রামুতে পাহাড়ি ঢলে ৩ জন মারা গেছেন। এই ঘটনায় নিখোঁজ রয়েছেন আরও ২ জন। এদিকে ভারী বৃষ্টিতে বান্দরবানে পাহাড় ধসে ২ ভাই বোনের মৃত্যু হয়েছে। এছাড়া রাস্তা পানির নিচে তলিয়ে যাওয়ায় জেলার সঙ্গে সারা দেশের সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। গত ২ দিনের টানা বৃষ্টিতে বান্দরবানের নিম্নাঞ্চলে পানিবন্দী হয়ে পড়েছেন অর্ধলক্ষাধিক মানুষ। ভারী বর্ষণে সদর, লামা, আলীকদম, নাইক্ষ্যংছড়ির নিম্নাঞ্চলের বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে। বেশ কয়েকটি উপজেলায় বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকায় সাধারণ মানুষের ভোগান্তি পৌঁছেছে চরমে। এদিকে ভারী বৃষ্টিতে শহরের বনরূপা এলাকায় পাহাড় ধসে বসতঘরের মাটির নিচে চাপা পড়ে আলিফ ও মিম নামে ২ শিশুর মৃত্যু হয়।
ইয়াবা উদ্ধারের পাশাপাশি পাচারকারীদের গ্রেফতারে ভূমিকা রাখায় বিজিবি নায়ক আব্দুর রাজ্জাককে পরিকল্পিতভাবে মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বিজিপি তুলে নিয়ে যায়। এমনকি সীমান্ত রীতিনীতি ভঙ্গ করে 16 সদস্যের সাদা পোশাকধারী বিজিপির দল তার উপর হামলা চালিয়েছিল। তাকে দেশে ফিরিয়ে আনার পর এসব তথ্য পেয়েছে বিজিবি। সকালে টেকনাফে 42 বিজিবি হেডকোয়ার্টারে সাংবাদিকদের এসব কথা জানান 42 বিজিবির অধিনায়ক আবুজার আল জাহিদ। এর আগে সকালে উন্নত চিকিৎসার জন্য নায়ক রাজ্জাককে ঢাকার পিলখানা হাসপাতালে নিয়ে আসা হচ্ছে বলে জানানো হয়। 9 দিনের মাথায় মিয়ানমার থেকে ফেরত আনা বিজিবির নায়ক আব্দুর রাজ্জাককে উন্নত চিকিৎসার জন্য ঢাকা বিজিবি হাসপাতালে পাঠানো হয়েছে। সকালে টেকনাফ থেকে সড়ক পথে তাকে ঢাকায় পাঠানো হয়। তাকে যখন ধরতে আসে এবং সে যখন ধস্তাধস্তি করছিল তখন অ্যাকচুয়ালি তার নাকের এই সমস্যাটা, তাকে একটা কামড় দেওয়া হয় একটা, এবং পরবর্তীতে সে ওই জন্য উইক হয়ে যায়। এই সব কিছু বিবেচনা করে আমরা তাকে বিজিবি হাসপাতাল যেটা আছে ঢাকায়, ওটা আমরা সকালবেলা পাঠিয়ে দিয়েছি। এদিকে বিজিবি কর্মকর্তারা বলছেন তারা অনেকটা নিশ্চিত হয়েছেন পরিকল্পিতভাবেই বিজিবির নায়ক আব্দুর রাজ্জাককে তুলে নিয়ে যাওয়া হয়েছিল, কারণ এই রুটে ইয়াবা পাচার বন্ধে বড় ধরনের ভূমিকা রাখছিলেন নায়ক আব্দুর রাজ্জাক। ব্যবসাগুলা এই যারা করে তাদের এটাতে তাদের মানে সে তাদের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। এটা অনুমেয়। তো সেটা একটা কারণ হতে পারে, সেটা আমার মনে হয় যে এটাও একটা কারণ হতে পারে। এদিকে তুলে নেওয়ার পর নায়ক আব্দুর রাজ্জাকের ছবি দিয়ে ফেসবুকে ছবি আপলোড করার ব্যাপারে আপত্তি জানিয়েছে বাংলাদেশ। আর এর জবাবে মিয়ানমার জানিয়েছে তৃতীয় কোনো পক্ষ এই ছবিটি প্রচার করেছে, কারণ যে ছবি ফেসবুকে আপলোড করা হয়েছিল তা তাদের ফেসবুক পেজ নয়। ছবিটা তো অবশ্যই আপনাদের ক্যাম্প থেকে তোলা হয়েছে, সেটা বোঝা যাচ্ছে এখান থেকে। এবং এই ছবিটা যদি, এবং সবচেয়ে বড় যে এটা আন্ডার তাদের কাস্টডিতে থাকার সময় ছবি বের হয়েছে, যেটা আমাদের আন্তর্জাতিক নিয়ম কানুনের এটা পরিপন্থী একটা ইয়ে। তারা বলেছে যে হ্যাঁ, তারা ওই জিনিসটা নোটিশ করেছে যে হ্যাঁ, তাদের ক্যাম্প থেকে বেরিয়েছে এটা, তারা স্বীকার করেছে যে তাদের ক্যাম্পেই তোলা ছবি, এবং এই বিষয়ে একটা উচ্চ পর্যায়ে তদন্ত কমিটি তারা গঠন করেছে। এক্ষেত্রে বিজিবি কর্মকর্তারা বলছেন সব দিক বিবেচনা করে তারা ফলপ্রসূ পতাকা বৈঠকের মাধ্যমে মূলত নায়ক আব্দুর রাজ্জাককে ফেরত আনতে পেরেছেন। কমল দে, সময় সংবাদ, টেকনাফ, কক্সবাজার। বাংলার সময় আরো থাকছে। দিনাজপুরে কিশোরীকে গণধর্ষণের অভিযোগ ধরিয়ে দিলেও অভিযুক্ত 2 যুবককে ছেড়ে দিয়েছে পুলিশ, দাবি পরিবারের। মামলা প্রত্যাহারের হুমকি। বর্ষাকালে দুর্ঘটনা এড়াতে চট্টগ্রামের ঝুঁকিপূর্ণ পাহাড়ে বসবাসকারীদের উচ্ছেদে অভিযান চালিয়েছে জেলা প্রশাসন। দুপুরে নগরের মতিঝর্ণা এলাকায় উচ্ছেদ অভিযান চালানো হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট রুহুল আমিন জানান, সেখানকার 1.5 শতাধিক বসত ঘরের মধ্যে সবচেয়ে ঝুঁকিপূর্ণগুলো চিহ্নিত করে উচ্ছেদ করা হয়েছে। পাশাপাশি গ্যাস ও বিদ্যুৎ সংযোগও বিচ্ছিন্ন করা হয়। অভিযানে জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ছাড়াও পুলিশ কর্মকর্তারা অংশ নেন। এদিকে পুরো বর্ষা মৌসুমে এই অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন নির্বাহী কর্মকর্তা। গত 9 জুন পাহাড়ে বসবাসকারীদের উচ্ছেদে এই অভিযান শুরু হয়। বর্ষা মৌসুম শুরু হওয়ার আগে উচ্ছেদ শুরু করেছি আমরা, এবং যারা ঝুঁকিপূর্ণভাবে বসবাস করছে তাদেরকে বলেছি আমরা সরে যাওয়ার জন্য। যারা যাবে না তাদেরকে আমরা বল প্রয়োগ করে তাদেরকে আমরা বের করে দিব। কেউ ঝুঁকিপূর্ণ অবস্থানে কেউ বসবাস করতে পারবে না, থাকতে পারবে না, এবং এই বাসস্থান সরিয়ে নিতে হবে। ভারী বর্ষণে নারায়ণগঞ্জ, চাঁদপুর, বরিশাল সহ বিভিন্ন জায়গায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। তলিয়ে গেছে শহরের প্রধান প্রধান সড়কগুলো। এছাড়া পটুয়াখালী সমুদ্র বন্দরে দেখানো হয়েছে 3 নম্বর সতর্ক সংকেত। এদিকে ভোলায় কমতে শুরু করেছে জোয়ারের পানি। ভোলায় বিভিন্ন চরাঞ্চল ও বেড়ি বাঁধের বাইরের প্লাবিত এলাকা থেকে জোয়ারের পানি কমে গেছে বৃষ্টির পরিমাণও। আগামী 2 দিনের মধ্যে পুরো পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। সৃষ্টি হয়েছে, পানি ঢুকে পড়েছে বাড়িঘরে। এদিকে জলাবদ্ধতায় বেশ কয়েকটি এলাকায় রাস্তার মাটি সরে গিয়ে গ্যাস লাইন ক্ষতিগ্রস্ত হয়ে প্রচুর গ্যাস বের হচ্ছে। এতে আতঙ্কে দিন কাটাচ্ছেন এসব এলাকার মানুষ। ভারী বর্ষণে চাঁদপুরের নাজিরপাড়া, প্রফেসর পাড়া সহ বেশ কটি এলাকা পানিতে তলিয়ে গেছে। ডুবে গেছে বিভিন্ন পাড়া, মহল্লা, বিপণী বিতান ও স্কুলের মাঠ। এছাড়া গাজীপুর, বরিশাল, পটুয়াখালী, ঝালকাঠি সহ দেশের বিভিন্ন স্থানে প্রবল বৃষ্টিতে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। দিনাজপুরে 13 বছরের এক কিশোরীকে গণধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় স্থানীয়রা 2 যুবককে পুলিশে সোপর্দ করলেও
পরে তাদের ছেড়ে দিয়েছে বলে দাবি নির্যাতিতার পরিবারের। তবে পুলিশ বলছে আটক দুজনকে আদালতে সোপর্দ করা হয়েছে। ধর্ষণের ঘটনায় মামলা দায়ের করেছে নির্যাতিতার পরিবার। গোলাম নবী দুলালের তথ্য ও মনজিদ আলম শিমুলের ছবি নিয়ে একটি ডেস্ক রিপোর্ট। নির্যাতিতা জানায়, গত 18 জুন নিজের বাড়ি থেকে মুখ চেপে তাকে জোরপূর্বক তুলে নিয়ে যায় সদর উপজেলার রাব্বি, রনি সহ অজ্ঞাত আরো 2 যুবক। পরে পালাক্রমে তাকে ধর্ষণ করা হয়। পরে নির্যাতিতার বাবা মা বাড়ির পাশের একটি ভুট্টা ক্ষেত থেকে অজ্ঞান অবস্থায় তাকে উদ্ধার করে। যখন আমাকে রুমাল দিয়ে চিপে ধরে তখন 4 জন ছেলে আসছিল। কিছু দূর গিয়ে আমি আর কিছু বলতে পারি না। এ ঘটনার পরপরই এলাকাবাসী রাব্বি ও রনিকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে, কিন্তু স্থানীয়ভাবে বিচারের আশ্বাস দিয়ে তাদের ছেড়ে দেওয়া হয় বলে অভিযোগ নির্যাতিতার ভাইয়ের। এছাড়া এই ঘটনায় একটি মামলা দায়ের করা হলেও নির্যাতিতার পরিবারের অভিযোগ তাদের বারবার মামলা প্রত্যাহারের জন্য হুমকি দেওয়া হচ্ছে। আমরা ছেলে তিনটাকে ধরছি, পুলিশ নিয়ে গেল, নিয়ে যায় ফিরে আবার ছাড়ি দিল। তেল আনতে গেছি, কেরোসিন তেল দেখা পাই কি বলতেছে, কোচে এখন আমার বেটা মাস্তান গুন্ডা হয়ে বাইরাবে, বাইরিয়া মারি দিবে, এইদিকে করবে, কে আছে রক্ষা করার তখন দেখবো। তবে আটক দুজনকে আদালতে সোপর্দ করা হয়েছে এবং বাকি দুজনকে আটক করতে অভিযান অব্যাহত আছে বলে জানালেন পুলিশের এই কর্মকর্তা। মামলার যে মূল আসামি দুইজন ফের নামে রাব্বি এবং রবিন নামে আমরা দুজনকে অ্যারেস্ট করে আদালতে সোপর্দ করি। আর এজাহার নামে ওরা আরো অজ্ঞাতনামা দুইজনের নাম পেয়ে গেছি। মামলাটি তদন্তাধীন আছে। এদিকে চিকিৎসক জানান, কিশোরীর সব ধরনের পরীক্ষা নিরীক্ষা শেষ হলেও এখনো রিপোর্ট এসে পৌঁছায়নি। রিপোর্টগুলো আসবে, আসার পর আমার কাছে আসবে, উনি সহ আসবেন মহিলা ডাক্তার নিয়ে, তখন বসে আমরা রিপোর্ট করব। গত 20 জুন নির্যাতিতার মা বাদী হয়ে 4 জনকে আসামি করে নারী ও শিশু নির্যাতন আইনে কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের করেন। সময় সংবাদ, দিনাজপুর। ছুটির দিনে চট্টগ্রামের রকমারি ইফতার সামগ্রীর দোকানগুলোতে জমে উঠেছে বেচাকেনা। বাহারি রঙের ইফতার কিনতে দোকানে দোকানে ভিড় করছেন ক্রেতারা। দর্শক, এই মুহূর্তে নগরীর দামপাড়া এলাকায় আছেন আমাদের রিপোর্টার ফেরদৌস লিপি। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। লিপি, রঞ্জন, আসলে একদম শেষ মুহূর্ত এখন ইফতারির। আপনি জানেন যে চট্টগ্রামে স্থানীয় যে সময়টা সেটা হচ্ছে যে ইফতারির 6:40। তো এই কারণে আসলে এখন ইফতারির দোকানগুলোতে ভিড় অনেকটাই কমে গেছে এবং বলতে পারি যে আসলে ক্রেতা শূন্য। কিন্তু আমরা যখন এসেছিলাম 4টা সাড়ে 4টার দিকে, তখন দেখেছি যে আসলে উপচে পড়া ভিড়ের মতো। তো আমরা আজকে যে এলাকায় আছি সেটা হচ্ছে দামপাড়া। এখানে আমরা বলতে পারি যে অভিজাত নিম্নবিত্তরা তেমন একটা আসে না, কিন্তু উচ্চবিত্ত মধ্য উচ্চবিত্ত যে মানুষরা আছে তারা কিন্তু ইফতারি কিনতে আসে। এবং এখানে যেই দোকানগুলো আছে সেই দোকানগুলোতে যেসব ইফতারি আছে আমরা দেখেছি যে আসলে দেশীয় যে ইফতারি সেগুলোর বাইরেও বিশেষ করে পাশ্চাত্যের যেই খাবারগুলো সেগুলোই বেশি প্রাধান্য পাচ্ছে। এবং তাদের সাথে যতটুকু কথা বলে আমি জানতে পেরেছি সেটি হচ্ছে যে ইফতারি কিন্তু তারা রকমারির যে আয়োজন, সেই আয়োজনের বাইরেও কিন্তু কিছু এক্সক্লুসিভ আয়োজন রেখেছে। এবং তারা বলছেন যে ইফতারি ইন্ডিভিজুয়াল ছাড়াও বিভিন্ন সেটের মাধ্যমে তারা বিক্রি করছে এবং এগুলো একটা সেটের দাম কিন্তু 350 থেকে 550 পর্যন্ত আছে। এবং সাধারণ যে ইফতারি অর্থাৎ ছোলা, পেঁয়াজু, বেগুনির বাইরেও তারা কিন্তু বিশেষ স্পেশালভাবে যেগুলো তৈরি করেছে সেই বিভিন্ন দোকানে আমরা দেখতে পেয়েছি যে চিকেনের মধ্যে রয়েছে, খাসির মধ্যে রয়েছে, গরুর মধ্যে আইটেম রয়েছে, অর্থাৎ মাংস জাতীয় আইটেমগুলো এখানে বেশি দেখা গেছে। আবার পাশাপাশি আপনি জানেন যে যারা স্বাস্থ্য সচেতন তারা কিন্তু সবজির দিকে জোর, এবং এই সবজি দিয়েও কিন্তু তারা বিভিন্ন ধরনের আইটেম তৈরি করেছে। তো একভাবে যেহেতু শুক্রবার হওয়াতে আমরা দেখেছি যে মানুষ কিন্তু বাসায় ইফতারি বানানোর এই যে দোকানগুলো আছে, বিশেষ করে ইফতারি পাড়া হিসাবে খ্যাত এই দামপাড়া স্টেডিয়াম, নিউ মার্কেট এলাকা, জিএসসিতে বিভিন্ন দোকানে কিন্তু উপচে পড়া ভিড় ছিল। তো রঞ্জন, এই ছিল আমার কাছে চট্টগ্রামের ইফতারি বাজারের সর্বশেষ তথ্য। চট্টগ্রামের দামপাড়া এলাকা থেকে ইফতারি বাজারের খবর জানাচ্ছিলেন সহকর্মী ফেরদৌস লিপি। চলে যাচ্ছি পরের সংবাদে। নানা আয়োজন ও স্লোগান নিয়ে সারা দেশে মাদকদ্রব্যের অপব্যবহার ও পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস পালিত হচ্ছে। এ উপলক্ষে সকালে খুলনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও বেসরকারি সংস্থাসমূহের উদ্যোগে নগরীর হাদিস পার্ক থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালির বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে অফিসার্স ক্লাবে গিয়ে শেষ হয়। পরে সেখানে জেলা প্রশাসকের সভাপতিত্বে আলোচনা সভার আয়োজন করা হয়। আজকের এই বিশেষ দিনে আমরা ব্রাহ্মণবাড়িয়ায় জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে শহরের লোকনাথ ট্যাঙ্কের পাড় থেকে বের হয় শোভাযাত্রা।
জেলা প্রশাসকের নেতৃত্বে শোভাযাত্রাটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। সকালে সিলেট জেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করে জেলা প্রশাসন ও মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর। সভায় বক্তারা মাদকের বিস্তার রোধে সন্তানদের প্রতি বিশেষ নজর দেওয়ার জন্য পরিবারের প্রতি আহ্বান জানান। এছাড়াও পঞ্চগড়, কুমিল্লা, বগুড়া ও গাজীপুর সহ বিভিন্ন স্থানে দিবসটি উপলক্ষে নানা কর্মসূচি পালন করা হয়। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরো একবার। কক্সবাজার বান্দরবনে ঢল ও পাহাড় ধসে 6 জনের মৃত্যু, বিস্তীর্ণ এলাকা প্লাবিত, কয়েক লাখ মানুষ পানিবন্দী, সারা দেশের সঙ্গে সড়ক যোগাযোগ বন্ধ। চট্টগ্রামে পাহাড়ে ঝুঁকিপূর্ণ বসবাসকারীদের উচ্ছেদে স্থানীয় প্রশাসনের অভিযান, পুরো বর্ষা মৌসুমে কার্যক্রম অব্যাহত রাখার ঘোষণা। এবং ইয়াবা উদ্ধার ও পাচারকারীদের গ্রেফতারে ভূমিকা রাখায় নায়েক রাজ্জাককে অপহরণ করে বিজেপি, চালানো হয় হামলাও, চিকিৎসার জন্য আনা হচ্ছে পিলখানায়। এই ছিল বাংলার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। এছাড়া এই মাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *SN লিখে পাঠিয়ে দিন 16442 নম্বরে। সঙ্গে থাকুন সময়ে।